এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আমি দেবশ্রী। অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয় না, তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করি। তো আজকে মকর সংক্রান্তি, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো কাটুক আজকের দিনটা। এখন যাচ্ছি সকাল 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 বলতে কি অনেকটাই বেলা হয়ে গেল, রেডি টেডি হয়ে এখন যাচ্ছি একটু মন্দিরে, বশিষ্ঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমাদের এখানে গুয়াহাটিতে বশিষ্ঠ মন্দির খুব ফেমাস। এখানে আমাদের মকর সংক্রান্তির দিন মেলা হয়, পুজো হয় খুব বড় করে। তো ওখানেই যাচ্ছি। পিছনে রয়েছে তিত্তি পাপড়ি, এই যে, আর তোমাদের দাদা এই যে গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, এখন পৌঁছোই পুজোয়, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো। ভেবেছিলাম 5টা নাগাদ বেরোবো, কিন্তু টাইমে কুলোতে পারলাম না। মানে রেডি হতে হতেই দেরি হয়ে গেল। ওই হয় না আর কি, বলে না, ফ্যামিলি নিয়ে বেরোলে না তখন সময় লেগেই যায়। তো যাই হোক, এখন 6:45 মতো বাজে, তো বেরিয়ে পড়েছি। জানি না কতটা ভিড় পাবো। সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারলে তখন ভিড়টা খুব একটা বেশি হয় না, কিন্তু যেই বেলা যত গড়ায় ততই ভিড় হয়। এখন মন্দিরে পৌঁছে গেছি। তো এখানে ফুল টুল সব বিক্রি হচ্ছিল ঠাকুরের। এমনিতে আমি সব কিছুই নিয়ে এসেছি, ফল টল সব নিয়ে এসেছি, শুধু একটুখানি প্রদীপ আর একটা নারকোল নিলাম, একটু ফুল আর একটু ধূপকাঠি, এগুলো একটু নিলাম। আর কলা টলা শাড়ি টাড়ি এগুলো সবই আমি নিয়ে এসেছি। শিব ঠাকুরের জন্য একটা ডমরু কিনবো, ওই দিকটা বিক্রি হচ্ছে। চলো একটা ডমরু নিয়ে নিই। দেখো সুন্দর ডমরুগুলো, এই ছোট আর বড় দুটোই সাইজ ছিল। তো আমি একটা ছোট থেকে ডমরু নিলাম, এখানে 100 রুপিস নিল। চলো এবার যাওয়া যাক। মন্দিরের সামনেই একদম আছি। সকালবেলা তো ভিড়টা মনে হচ্ছে একটু কম পাবো, তুলনামূলক বেলার দিকটা ভিড় হবে। এখানে না প্রচুর মাংকি আছে, প্রচুর আছে। তো সমস্ত থালাগুলো তোমাদের দাদার হাতে ধরিয়েছি, কেন এখান থেকে মানে তোমার কাছ থেকে কলা আছে তো থালায় নিয়ে যাবেই আর কি, মানে এমনভাবে আসে। তো শাড়ি দিয়ে ঢেকে তোমাদের দাদা নিয়েছে। এখানে অনেক মাংকিগুলো রয়েছেও, তবে আমি একটাও ফটো ক্যাচ করিনি, কেন বাড়ি খাওয়ার শখ আমার হয়নি। দেখো ওপরটায় বসে রয়েছে, দেখলে? তো যাই হোক, মাথার মধ্যে দেখবো একটা বাড়ি দিয়েছে এসে, তো সেই জন্য আর আমি আর করিনি। এখানে এই যে জলটা আছে, খুবই পবিত্র জলটা, বশিষ্ঠ মন্দিরে এটাই বিশেষত্ব। এই যে জলটা, মানে এই যে ছোট্ট একটা পাহাড়ের পাথরের কোল ঘেঁষে জল বয়ে যাচ্ছে, একটা এই জলে সকলে স্নান করে, এই জলেই পুজো হয় সব কিছু। জলটা কোথার থেকে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না। হঠাৎ করেই চারদিকটা এমনিতে জঙ্গল রয়েছে, দেখো, হঠাৎ করেই পাথরের মাঝখান থেকে এই জলের সৃষ্টি হয়েছে এবং ভীষণ পবিত্র, খুব স্বচ্ছ জলটা। তো যাই হোক, এই জলের মধ্যে গিয়েই একটু পাটা ধুলাম। তোমাদের দাদাও একটু পাটা ধুলো। তবে তোমাদের দাদা পা ধুতে গিয়ে খানিক পড়েই যাচ্ছিলো, থালা টালা পড়েইনি। তো ওরা একটু পাটা ধুলো, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে মেন মন্দিরে পুজো দেবো। আর এখানে পাশেও মন্দির রয়েছে। পাশেও মন্দির বলতে কি, এখানে পাশেও মানে মা দুর্গার মন্দির আর গণেশ ঠাকুরের, অর্থাৎ পার্বতী মা আর গণেশ ঠাকুরের পুজো হয়। তো যাই হোক, এখানটা পাটা ধুইলাম। আর এখানে সকলেই স্নান টান করছে এই জলেই। মোটামুটি আজ মকর সংক্রান্তির দিন, সবাই স্নান টান করে। তবে আমি সকালবেলায় স্নান করে এসছি বাড়ির থেকে, গঙ্গা জল ছিটিয়ে। আমি আর এখানে স্নান করি। সকাল সকালই কত ভিড় হয়ে গেছে দেখো, এখন 7:30 মতো বাজে। কে বলবে কিরকম ভিড় দেখো। আর এই পাথরের গা বেয়ে দেখো জলটা বইছে, এইখানেই সকলে স্নান টান করে। কি সুন্দর লাগে না, জলটা এত সুন্দর। সবাই বসেও অনেক সময়, আর এখন ভিড় রয়েছে তাই অন্য সময় অনেকে যারা আর্টিস্ট হয় এসে এখানে বসে আঁকা আঁকিও করে অনেক। তো যাই হোক, এখানে মা পার্বতীর মন্দিরটা রয়েছে, এই মন্দিরটায় এলাম। মন্দিরটায় এসে একটু গণেশ ঠাকুরকে পুজো দিলাম, আর ভেতরে একটু পার্বতী মাকে পুজো দিলাম। ভেতরে পার্বতী মায়ের মূর্তি রয়েছে, তো সেখানে পুজো দিলাম। গণেশ ঠাকুরের মূর্তি আছে, সেখানে একটু পুজো দিলাম।
এখানে রয়েছে ঋষি বশিষ্ঠর একটা মূর্তি, তো এখানেও ধূপ টুপ জ্বালানো হয়। তো যাই হোক, চলো এবার আমরা যাই মেন মন্দিরটায়, মেন মন্দিরে গিয়ে পুজোটা দেবো। তো অনেক লাইন ছিল, লাইন একদম অতিক্রম করে এখন এত দূর চলে এসেছি। আরেকটু লাইন আছে, ওটা ক্রস করেই ভেতরে পুজো দেবো। চলো। এই মন্দিরটা কিন্তু ভিতর দিকে, অর্থাৎ মাটির নিচের দিকে। তো এখন আমরা মাটির নিচের দিকে চলে যাচ্ছি, ওইখানেই মেন মূর্তিটা রয়েছে। দেখো তোমাদের দেখাই, এই যে জায়গাটা ঘেরা রয়েছে এইখানটায় একটা বিশাল পাথর আছে। এখানে এই পাথরটারই শিব ঠাকুরের রূপ হিসেবে পুজো করা হয়, আর নিচটা পুরোটা জল, তার উপরে এখানে বেদি করা পাথরটা রয়েছে। সবাই দর্শন করে নাও। এখন পুজো টুজো হয়ে গেল, বাইরে এলাম। তো এখানে বাইরে তো খাওয়ার ব্যবস্থা আজকে সকলের খাওয়ার ব্যবস্থা আছে। তো খাবারে এখানে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলি, এখানে দেওয়া হয়েছে হচ্ছে খিচুড়ি আর আচার, চাটনি, পায়েস আর পাঁপড় আর হচ্ছে তরকারি। এই হচ্ছে খাওয়া দাওয়ারের মধ্যে দেওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া নিলাম। এখানে সকাল সকাল ছিল বলে লাইন তেমন দিতে হয়নি, খাবারে ভিড় তেমন ছিল না, আর বেলা বাড়লেই ভিড়টা বেশি বাড়। এই যে আমরা থালা পেয়ে গেছি, ভোগ প্রসাদ, একটু খিচুড়ি, একটু চাটনি, একটু ওই হালুয়া দিল আর পায়েস। বাস আমরা একটু খাওয়া দাওয়া করলাম, সকলকেই দিচ্ছে, সবাই খাচ্ছে, মানে যারা আসে এই মন্দিরে প্রত্যেকে এখানে খাওয়া দাওয়া করে। এখন খাওয়া দাওয়ার পরে আমি একটু ফটো টটো তুলছিলাম, ওদেরকেও বললাম একটু আয় ফটো টটো তুলি। তো তুললাম, বাস এইভাবেই সুন্দর করে সারাটা দিন কাটলো। এখানে এখন ভিড়টা বাড়ছে, প্রচুর ভিড় বাড়ছে এখন, আর দিন যত বাড়ছে, বেলা বাড়ছে, ভিড় বাড়ছে। আর জিনিসপত্র বলতে যা মেলায় পাওয়া যায় আর কি, টুকিটাকি জিনিসপত্র সবই বিক্রি হচ্ছিল। তো আমার মেয়ে একটু বাবলস নিয়ে বাস আমরা বাড়ি ফিরলাম। চলো, এখানে হলো অনেক এনজয়মেন্ট করলাম, সময় কাটালাম, অনেকটা ভালো লাগলো, পুজোটাও খুব শান্তিতে দিয়েছি। এখন বাড়ি ফিরে আজকে পাটিসাপটা বানানো হচ্ছে বাড়িতে। চলো বাড়ি ফিরে একটু পাটিসাপটা বানানো যাক। তো এখন সন্ধেবেলা গ্যাসটাকে নামিয়ে নিয়েছি মাটিতে, নিয়ে এখন বসে গেছি। আজকে পাটিসাপটাই বানাবো, আর কিছু বানাবো না। কালকে তিলের নাড়ু বানিয়েছিলাম সকালে। আমাদের এখানে তিলের নাড়ুটা খেয়েই, তবেই পুজো করার পর তিলের নাড়ু খেয়েই তবেই তোমার দিন শুরু করতে হয়। তো যাই হোক, কালকে বানিয়েছিলাম, আজকে একটু পাটিসাপটা বানাচ্ছি। ভেবেছিলাম একটা দুধ পুলি বানাবো, তবে আজকে আর বানাবো না, শুধু পাটিসাপটা বানিয়ে আজকে সারবো। তো একটু নারকোল আর একটু গুড়, কিছুই না, একটু নেড়ে নিলাম ভালো করে,
আর এটা একটু তোমার গ্যাসে একটু নাড়ুর মতো করব আর কি, পাক দেবো। আর একটু ক্ষীর বানিয়ে নিয়েছি, একটু দুধ নিয়ে দুধটাকে শুকিয়ে একটু ক্ষীর মতো বানিয়ে নিয়ে। যখন ছোট ছিলাম মা কত ধরনের পিঠে বানাতো, আর আমি দুধ পুলি খেতে ভীষণ ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তবে আমার বাড়িতে দুধ পুলি খাওয়ার লোক নেই, কেউ খুব একটা পছন্দ করে না, হাজব্যান্ডও করে না, আর ছেলেমেয়েরাও খুব একটা করে না, ওরা পাটিসাপটাটাই ভালোবাসে বেশি খেতে। আর দুধ পুলিটা আমি পছন্দ করি, তবে আমার এখন তো খাওয়ার অনেক সমস্যা হয়েছে, তো সেই জন্য খুব একটা বেশি খেতে পারি না দুধ পুলি। তো যাই হোক, এখন এটাই বানাচ্ছি আর কি। এদিকে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু ময়দা, 1 হাতা মতো ময়দা আর 1 হাতা মতো চালের গুঁড়ো একটু মিশিয়ে নিলাম। বাস এবার এটাকে ভালো করে মেখে নেব। চিনি দিয়েও ভেজানো যায়, তবে আমি চিনি দিয়ে ভেজাইনি, আমি গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজিটাকে। এখন এটা মেখে নিলাম, দুধ দিয়ে মাখলাম। তো মেখে নেওয়ার পরে এটা দিয়েই বানাবো বাস। আর আজকে আমার মেয়েও সঙ্গে সঙ্গে লেগে পড়েছে, না ও একটু করবে, তবে একটুখানি এর মধ্যে আমি নুন দিয়েছিলাম হালকা একটু। আমার ছোটোর জন্য পাশে বসে আছে আমার, ও একটু আমার সঙ্গ দেবে আর কি। তো মিষ্টিটা একটু কম হয়েছিল বলে একটুখানি চিনি দিয়ে দিলাম। বাস নাড়ুর পাকটা হয়ে গেছে আমার। ছাঁচেরটা এর মধ্যে ক্ষীরটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো, তাহলে কি হবে, খুব টেস্ট হয়, খুবই ভালো হয়। আগে যখন ছোট ছিলাম না, নারকোলের মধ্যে অনেক দুধ পাওয়া যেত, তবে ভীষণ অনেক মানে নিংড়ালে প্রচুর মানে ভেজা ভেজা থাকতো, দুধে ভরা থাকতো। এখন আর খুব একটা বেশি পাওয়া যায় না। তো যাই হোক, এখন ক্ষীরটাকে মিশিয়ে দিলাম একটু ভালো লাগবে বলে। এবার এটা দিয়ে জিনিসটাকে বানাবো। আমি সুজি দিয়েছিলাম যতটা, অল্প পরিমাণে দিয়েছিলাম সুজি, আর 1 হাতা তোমার ময়দা দিয়েছিলাম, আর 1 হাতা চালের গুঁড়ো দিয়েছিলাম। আমি খুব একটা বেশি বানাইনি, ওই মোটামুটি গোটা 30 পিস মতো হয়েছিল। তো এরকমই বানাবো, বেশি বানাইনি, খুব একটা অল্পই বানিয়েছিলাম। তো 2খানা ননস্টিক বার করেছি, নতুন 2টো বার করেছি, পুরোনোটা আর ইউজ করলাম না, 2টো নতুন বার করেছি ননস্টিক, ওটাতেই করছি। প্রথমটা ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু ঠাকুরকে দিয়ে দেবো। ছোটোবেলায় ঠাকুরকে বলতে কি একটু আগুনের পাশে দেবো আর কি। ছোটোবেলায় মাকে দেখতাম দিত, যেরকমভাবে বানাতো। আর ছোটোবেলায় জানো তো, এরকম যখন পাটিসাপটা বানাতো, মানে ভাজতো আর তুলে তুলে গিয়ে গিয়ে খেতাম, এরকম করতাম। আর দুধ পুলি খাওয়ার তো মাস্টার ছিলাম আমি। আর দিনে যখনই মানে বানালে তার পরের দিন তো সারাদিনই চলতো শুধু পিঠে আর পিঠে দাও, পিঠে দাও, খুবই ভালোবাসতাম খেতে। এখন কোথায় সে দিন, এসব পাই না। আর আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন একটু ঘুড়ি ওড়ানোও হতো। তো বাবা, ভাই, আমি গিয়ে একটু ছাদে ঘুড়ি ওড়াতাম। আমি ঘুড়ি ওড়াতে পারি না, কিন্তু ভাই আর বাবাই ওড়াতো, আমি একটু দেখতাম, এই এতটুকুই। তো যাই হোক, এটা হয়ে গেছে প্রথমটা ভাজা। এটা একটু ঠাকুরকে দিয়ে দিই, আগুনের পাশে দিয়ে দিই, দেন বাকিগুলো সব করব। আজকে রাত্রিবেলা আমার মেয়েরা বলেছে আজকে রাত্রিবেলা কিছু ভাত রুটি কিছু খাবে না, রাত্রিবেলা এই পাটিসাপটাই খাবে। দুপুরবেলা বাড়িতে এসে কিছুই বানাইনি তেমন, একটু পনির বানিয়ে দিয়েছিলাম, আর একটুখানি ওদেরকে ওই ভাত বানিয়ে দিয়েছিলাম, ডাল, আর কিছুই না। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, তো সেই জন্য। আর এখন রাত্রিবেলা বলছে যে এই পিঠেই খাবে, তো পিঠেই বানালাম, আর কিছু বানাবো না। এছাড়াও ভাত থাকবে, যদি ভাত খায় খাবে, না খায় না খাবে, পিঠেই খাবে। তো যাই হোক, একটু বড় বড় সাইজ করে বানিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তো হয়ে গেছে মোটামুটি, এখন ব্যাস একটু করে নেওয়া যতক্ষণ সময় লাগে। এইভাবেই সারাদিনে ভালো মন্দ মিশিয়ে দিন কাটে। আমাদের এখানে আসামে এই গুয়াহাটিতে যে পিঠে হয় না, সবাই যে পিঠে খায় না, এই ধরনের পিঠে কেউ সাধারণত করে না। বাঙালি বেল্ট যেটা আছে সেখানে এই ধরনের কিছু পিঠে হয়, না হলে এই ধরনের পিঠে খুব একটা বেশি হয় না। আমাদের এখানে যে পিঠে হয়, এই পাটিসাপটাই কিন্তু হয়, কিন্তু পাটিসাপটাগুলো কীরকম হয় বলো তো? পাটিসাপটাগুলো শুকনো হয়, অর্থাৎ তেল ছাড়া হয়। অর্থাৎ চালের গুঁড়োগুলো, এই সময় এক ধরনের চাল পাওয়া যায়, খুব আঠা চাল, অর্থাৎ ওই চালটাতেই শুধু কিন্তু পিঠে হয় এখানে। আর ওই চালটাই ওই বানানো কিন্তু কঠিন আছে, ওই চালটাই গুঁড়ো করে গুলে একদম শুকনো, একদম সেই লোহার কড়াই টড়াই বা তাওয়াতে ওরা রেখে বেশ সুন্দর এরকম পাটিসাপটার মতোই কিন্তু উঠে যায়, কিন্তু তেল টেল কিচ্ছু দিতে হয় না। আর ওটা তুমি মাসের পর মাস রেখে খাওয়া যায় আর কি, এইভাবেই বানানো হয় ওটা। আমি এখানে এসে ওই পিঠেটা প্রথম দেখেছি, খেয়েওছি, ভালোই খেতে এখানে। আমার অনেক যারা মানে কি বলবো, অনেক স্টুডেন্ট আমাকে খাইয়েছে এই পিঠে, তো ভালোই খেতে।
সুন্দর, আশেপাশ থেকে অনেকে দিয়ে যায় নেবার্সরা, ভালোই লাগে খেতে। তা যাই হোক, এখানে কয়েকটা বানানো হয়ে গেছে। আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অনেক তাড়াতাড়ি আমাকে আপন করে নিয়েছো, অনেক সাবস্ক্রাইব করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের একটি নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।